বন্ধুরা, আজ ২১শে মে ২০২৫ এবং আজ হচ্ছে বুধবার। জোড়া ঘূর্ণিঝড়ের খবরাখবর নিয়ে চলে এলাম। আপনাদের জানাবো আরব সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি এবং তার পরেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। সমস্ত বিষয় আপডেট দেব, জানাবো এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী ৩-৪ দিন বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে আছে কি না, তাপমাত্রা কীরকম থাকবে, সমস্ত ব্যাপারে। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতের উত্তর দিক পরিষ্কার, কিন্তু দক্ষিণ দিকে মেঘ রয়েছে এবং এদিকে পশ্চিমে মুম্বাই, এছাড়া গোয়ার কাছে এবং কেরালার দিকেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে। হায়দ্রাবাদেও রয়েছে মেঘ এবং বৃষ্টি। তবে আমাদের বেঙ্গল জোন এই মুহূর্তে পরিষ্কার। শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, পশ্চিমবঙ্গ পরিষ্কার। বাংলাদেশও পরিষ্কার, তবে বাংলাদেশের একেবারে দক্ষিণের কিছু অঞ্চলে সুন্দরবন এবং খুলনার দক্ষিণে এদিকে বরিশাল এবং মঠবাড়িয়া, এছাড়া ত্রিপুরার উত্তরে শিলচরে এবং সিলেট মৌলভীবাজারের দিকে কিন্তু মেঘ রয়েছে। আসামে কিছুটা মেঘ রয়েছে বটে, তবে বৃষ্টি এই মুহূর্তে আসামে লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি কোথায় হচ্ছে সেটা দেখে নেব। বৃষ্টি এই মুহূর্তে বাংলাদেশের মঠবাড়িয়ার কাছে সুন্দরবন অঞ্চলে কিছুটা হচ্ছে, বাকি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গ পরিষ্কার এবং বৃষ্টি কোথাও নেই। শিলচরে হালকা মাঝারি বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই হলো গিয়ে আবহাওয়ার রাডার। এবার আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দিয়ে দিই, তারপরে আসছি আজ কাল কীরকম যাবে, বৃষ্টি আছে কিনা আমাদের বেঙ্গল জোনে, তাপমাত্রা কীরকম থাকবে, এই পুরো বিষয়। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে মুম্বাইয়ের কাছে। আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, আজকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে খেলা আইপিএলের। সেটা কিন্তু বৃষ্টির জন্য সন্ধ্যের দিকে সমস্যায় পড়তে পারে, তার কারণ সন্ধ্যের দিকে মুম্বাইতে বৃষ্টি আছে এবং সেই বৃষ্টিটা সন্ধ্যের দিকে থেকে চলে রাত অবধি হওয়ার সম্ভাবনা। তাই বৃষ্টির জন্য ম্যাচের উপরে একটা প্রভাব পড়তে পারে। যাই হোক, এটা তো আর আমাদের খেলার চ্যানেল নয়, তবুও আপনাদেরকে জানিয়ে দিলাম। আর সেই বিষয়ে আমাদের খেলার চ্যানেল আলাদা আছে, ট্রাভেল শুটার স্পোর্টস বলে। ওকে, তো এই মুহূর্তে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, তবে এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে না। জানিয়ে রাখি, 22 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত ভেঙে যাবে। এই ঘূর্ণাবর্ত কিন্তু আজকে যেরকম নিম্নচাপ আছে, সেই নিম্নচাপই থেকে যাবে এবং তারপরে সেটি ভেঙে যাবে। পরে 23 তারিখে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে মুম্বাইয়ের আরও পশ্চিমে আরব সাগরের উপরে। 24 তারিখ নাগাদ সেটি ভারী নিম্নচাপ হয়ে যাবে এবং 24 তারিখ বিকালের দিকেই কি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, মোটামুটি কাছাকাছি পৌঁছে যাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার, বা ঘূর্ণিঝড় তৈরি হয়েই যাবে, এটা মনে করা যেতেই পারে। 25 তারিখ নাগাদ যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হয়ে ভারী আকার ধারণ করবে এবং 26 তারিখে সেটি কিন্তু খানিকটা উত্তর দিকে এগোবে। 27 তারিখ নাগাদ সেটি ওমানের দিকে যেতে যেতে আবার আরব সাগরের কাছে অবস্থান করবে। তারপর 29-30 তারিখ নাগাদ সেটি কিন্তু অনেকটাই ভেঙে যাবে এবং আসবে বটে গুজরাটের দিকে। তবে গুজরাটের দিকে যখন আসবে তখন আর ঘূর্ণিঝড় থাকবে না। তবুও একটা কথা বলবো, আজকে তো 21 তারিখ, এই ঘূর্ণাবর্ত তৈরি হবে 23 তারিখে এবং ঘূর্ণিঝড় তৈরি হবে 24 তারিখে। তাই এখনই তার সম্ভাব্য যে গতিপথ সেটা নিয়ে এক্স্যাক্ট বলা যাবে না। একটা প্রেডিকশান যেটা দেখাচ্ছে মডেল, সেটা আপনাদের দেখাচ্ছি। তবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এটা আজকের 21 তারিখে দাঁড়িয়ে আমরা বলতেই পারি। তো এই আরব সাগরের ঘূর্ণিঝড় যেহেতু আগে তৈরি হচ্ছে আর লিস্টে যেহেতু নাম রয়েছে শক্তি, তাই এই ঘূর্ণিঝড়টির নামই হবে শক্তি, যে নামটি দিয়েছে শ্রীলঙ্কা। এবার আসি, পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে 26 তারিখে। যদি আমরা দেখি তাহলে 26 তারিখে দেখুন আরব সাগরের ঘূর্ণিঝড় যেরকম ওদিকে চলবে, সেরকমই কিন্তু আমরা দেখতে পারবো একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের কাছে, মানে বঙ্গোপসাগরেই সেটি একটি নিম্নচাপে রূপান্তরিত হবে ঘূর্ণাবর্ত থেকে। 27 তারিখে সেটি ঘূর্ণিঝড়ের খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাবে, তবুও ঘূর্ণিঝড় তাকে বলা যাবে না। কেন? তার কারণ সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের মতো গতিবেগ অ্যাচিভ করতে পারছে না। মোটামুটি ওই 57-58 কিলোমিটার পর্যন্ত তার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে 27 তারিখে। এরপর যদি আমরা দেখি 28 তারিখের পরিস্থিতি কি, 28 তারিখে সেটি একেবারে আমাদের উত্তর বঙ্গোপসাগরের কাছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের
দক্ষিণের উপকূল থেকে এবং বাংলাদেশের দক্ষিণের উপকূল থেকে ওই 200-250 কিলোমিটার, 250 কিলোমিটারই ধরুন, না আর একটু বেশিই হবে, 500 কিলোমিটারের কাছাকাছি সেটি অবস্থান করবে। এটা একটা আন্দাজে বললাম। কেন? তার কারণ কলকাতা থেকে ধরুন পুরীর দূরত্ব হচ্ছে গিয়ে 500 কিলোমিটার, এই যে পুরী, তাহলে পুরী থেকে যদি এই দূরত্ব হয় 500, তাহলে কলকাতা বা উপকূল থেকে এটা পুরো 500 না হলেও 400-450 কিলোমিটারের মতো দূরে অবস্থান করবে। এটাও বলছি যে আজকে 21 তারিখ, তো 28 তারিখে এটি নিম্নচাপ রূপে পরিণত হয়ে যাবে এবং তখন আরও বোঝা যাবে যে এটি সম্ভাব্য গতিপথ। যদিও যেরকম দিন গড়াবে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, সেরকম আরও বোঝা যাবে এই ঘূর্ণাবর্ত সম্পর্কে, ডিটেলসে এবং গতিপথ সম্পর্কে, তারপরে গতিবেগ সম্পর্কে। এটি কিন্তু 29 তারিখে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে সকালের দিকেই, এবং দেখুন তাপমাত্রা এখানে অনেকটাই কমে যাবে এবং গতিবেগ দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের হয়ে যাবে 64-65 কাছাকাছি, 67, কোথাও 70। তাই সেই সময় একে আমরা ঘূর্ণিঝড়ের আখ্যা দিতে পারবো এবং তার নাম হয়ে যাবে মন্থা, যে নামটি দিয়েছে থাইল্যান্ড। যদিও উচ্চারণটা এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি ইংরাজি নাম অনুযায়ী MONTHA, তাই মন্থা বলছি, কিন্তু এর পরবর্তী সময় এর উচ্চারণ কি হবে, মন্টা না মন্তা, এটা অবশ্য আমাদের একটু সময়ের অপেক্ষা, কারণ আমরা তো আর থাইল্যান্ডের বাসিন্দা নই যে তার উচ্চারণটা সঠিক বলতে পারবো। যেরকম আমফান নিয়ে হয়েছিল, আমরা তো আমফান AMPHAN সেই অনুযায়ী আমফান বললাম, পরে এই নিয়ে অনেক কিছু হলো, কেউ বললো উমপুন, কেউ বললো আমপান, এইসব অনেক হয়েছে। যাই হোক, আমফান নামটি কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েই রয়েছে মানুষের মনে। সেরকমই এটি ওই মন্থা হিসাবেই হয়তো প্রতিষ্ঠিত হবে, কিন্তু মাঝে কিছু বৈজ্ঞানিক আসবেন, এসে ওনারা সায়েন্স ল্যাবরেটরি থেকে নামটার কাটাছেড়া করে আমাদের জানাবেন, তখন আমরা অনেক কিছু জানতে পারবো। আপাতত মন্থা। তো এই যে মন্থা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখে কিন্তু আমাদের উপকূল থেকে একেবারে 200 কিলোমিটারের কাছে পৌঁছে যাবে। তারপর 29 তারিখেই তার গতিবেগ সমেত, গতিবেগ প্রায় 70 কিলোমিটারের মতো গতিবেগ নিয়ে, যেটা গাস্টিং হবে অনেক বেশি, প্রায় 90 কিলোমিটার বা 100 কিলোমিটারের কাছাকাছি বায়ুর ঝাপটা, সেটা নিয়ে 29-30 তারিখ নাগাদ আমাদের উপকূলের কাছ থেকে একেবারে ওড়িশা ও বেঙ্গলের উপকূল দিয়ে তার সেন্টারটি কিন্তু প্রবেশ করার কথা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। এর অনেক পরিবর্তন আসবে, আগে থেকেই বলে রাখছি। এরপরে হয়তো আজকে সন্ধ্যে বা রাতের দিকে যদি আপডেট দিয়ে থাকি বা দিই যদি, এবং তখন যদি খেয়াল করি, তখন হয়তো সিস্টেম দেখাবে যে সিতোয়ে বন্দর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে ল্যান্ডফল। তারপরে হয়তো কালকে দেখব যে বঙ্গোপসাগর দিয়ে একেবারে বাংলাদেশের দক্ষিণ দিয়ে প্রবেশ করছে। তারপর আবার দেখবো হয়তো আমাদের কলকাতার দিক দিয়ে, তারপর দেখবো ওড়িশার দিক দিয়ে, এটা চলতে থাকবে। এরকম চলতে চলতে হঠাৎ করে দেখবেন যে 25-26 তারিখ নাগাদ যখন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, তখন এর সম্ভাব্য যে গতিপথ সেটা আমরা মোটামুটি অনেকটাই প্রেডিক্ট করতে পারবো। তারপরেও ঘূর্ণিঝড় একেবারে ল্যান্ডফলের 10-12 ঘন্টা আগে পর্যন্তও কিন্তু তার সম্ভাব্য ল্যান্ডফলের যে স্থান সেটি একটু এদিক ওদিক 50 কিলোমিটার, 100-150 কিলোমিটার হতেই পারে এদিক ওদিক। তবে মোটামুটি 10-12 ঘন্টা আগে এখন মোটামুটি শিওর বলে দেওয়া যায় সিস্টেমের দৌলতে যে এটি কলকাতাতেই আঘাত হানবে কিনা, মঠবাড়িয়ার দিক থেকে, কলাপাড়ার দিক থেকে, নাকি ওড়িশার দিক থেকে, সেটা বলে দেওয়া যাবে। তবে আপডেট তো দিতে হবে, আপডেট দিতে থাকবে, এবং ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবার আসি এর দৌলতে বৃষ্টি কেমন হবে। দেখুন 26 তারিখে যদি আমরা দেখি, তাহলে বৃষ্টি ও বজ্রমুটে আপনারা দেখুন আরব সাগরে ভারী থেকে অতি ভারী ঘূর্ণিঝড় এবং তার সঙ্গে বৃষ্টি, সেই বৃষ্টি এবং ঝড় সমেত যখন গুজরাটে এসে সেটি আপাতত 31 তারিখ নাগাদ প্রবেশ করবে, 31 বা 1 তারিখের দিকে, তখন কিন্তু আর তার জেরে বৃষ্টি সেরকম কিছু হবে না, একটু ঝোড়ো হাওয়া বইবে। এবার এই যে সমস্ত ঝড়টি আরব সাগরের উপরে যদি ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে সমুদ্রের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য অবশ্যই নিষেধাজ্ঞা থাকবে, এবং নিষেধাজ্ঞা চালু হয়ে যাবে 24 তারিখ থেকেই। 24 কেন, আমার তো মনে হয় 23 তারিখ থেকেই IMD বলে দেবে যে আপনারা এখন কেরালা, মুম্বাই, গোয়া, এদিকে গুজরাটের যারা মৎস্যজীবী তারা সমুদ্রে মাছ ধরতে যাবেন, এবং 23 তারিখ থেকে সেটা মোটামুটি 29 তারিখ পর্যন্ত হয়তো থাকবে, তারপর আস্তে আস্তে তার নিষেধাজ্ঞা উঠে যাবে। এদিকে বেঙ্গলের যে ঝড় বা একটা বিরাট বড় নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থা আসবে, সেটার জেরেও কিন্তু প্রচুর বৃষ্টি এবং মেঘ আমাদের বেঙ্গলের দিকে আসছে।
বঙ্গোপসাগর থেকে 28 তারিখ নাগাদ একেবারে উপকূলে পৌঁছে যাবে। 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণে, এছাড়া ওড়িশার উপকূলে, আমাদের বাংলার উপকূলে প্রবল পরিমাণে ঝড় ও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। পরবর্তী সময় দেখতে পাচ্ছি সেটি ওড়িশার ভিতর থেকে ঝাড়খণ্ড হয়ে কিছুটা ঝাড়খণ্ডকে টাচ করে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে যাচ্ছে। তবে ওই যে বললাম, এর গতিপথ পরিবর্তন হতেই পারে বা হবেও, এটা ধরেই নিয়ে চলা যাক আপাতত। তো যেরকমটা দেখতে পেলাম তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে ঝড় থাকছে। তাই আগামী কয়েকটা দিন আমরা লক্ষ্য রাখবো। আগে থেকে আমরা বলে দিতে পারবো 3-4 দিন আগেই যে কোন অঞ্চলে এটি আসতে চলেছে। তাই সেক্ষেত্রে সেখানকার মানুষজনদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রশাসন সেদিকে তখন নজর রাখবে। তবে এটাও বলে রাখি যে আমাদের বাংলার, তারপরে এদিকে বাংলাদেশের এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য যে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা, সেটা মোটামুটি ধরে রাখুন চালু হয়ে যাবে 27 তারিখ থেকে। 27-এও হয়তো অতটা হবে না, হয়তো 27 থেকে দেবে নিষেধাজ্ঞাটা। 27, 28 এবং 29, 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকা উচিত। বা একেবারে এক্স্যাক্টলি যদি বলা যায় তাহলে 28 থেকে 30। এবার কেউ যদি 27-এ বেরিয়ে 28-এ ফিরতে না পারে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ে ফেসে যেতে পারে। তাই 28 নয়, 27 থেকেই এটি 30 তারিখ অবধি হওয়া উচিত যেরকমটা দেখলাম। বা 29 তারিখ অবধিও যদি দেওয়া হয় তাহলেও আমি বলবো যে 30 তারিখ অবধি এই নিষেধাজ্ঞাটা থাকলে অন্তত কোনো সমস্যা আসবে না এখনও পর্যন্ত। পরে তো আবার পরিস্থিতি বদল হতেই পারে, এমন হতে পারে 25 তারিখ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে 27 তারিখেই সেটি আছড়ে পড়লো। পরিবর্তন এখন হবে এবং মে মাস তাই হচ্ছে গিয়ে একটা ঘূর্ণিঝড়ের মাস, এবং জুন মাসও অবশ্য ঘূর্ণিঝড়ের মাস। মে, জুন এই দুটো মাসে আমরা যেরকম ঘূর্ণিঝড় দেখতে পাই, সেরকম অক্টোবর, নভেম্বরের দিকেও আবার বঙ্গোপসাগর, আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি থাকে। ওকে, এই হচ্ছে বৃষ্টির আমরা দেখে নিলাম ঘূর্ণিঝড়ের সঙ্গে। এবার আসি এই যে আজকে কীরকম পরিবর্তন কি আছে আমাদের বেঙ্গলের আবহাওয়ায়। সেরকম কিছু নেই, তবে সন্ধে ও রাতের দিকটাতে বীরভূম এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, কিছুটা বর্ধমানের গুসকরা, কাটোয়া, এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। আরও ডিটেলে বলবো বৃষ্টির পরিমাণে গিয়ে। তবে যেই অঞ্চলে আমরা বৃষ্টি ও বজ্রমুটে দেখতে পাচ্ছি সেটাতে জানালাম, এবং রাতের দিকটাতেও এই বৃষ্টিটা কিছুটা হয়ে তারপরে কমে যাবে। এবং ভোরবেলা ও মাঝরাতের দিকে উত্তর বাংলাদেশে, আমাদের উত্তর দিনাজপুরে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আগামীকাল 22 তারিখে সকাল থেকে উত্তরবঙ্গে সেরকম না থাকলেও উত্তর বাংলাদেশ, এদিকে ময়মনসিংহ, কলাই, বগুড়া, সিলেট, বিশ্বম্বরপুরের দিকে কিছুটা বৃষ্টি। আর 22 তারিখ বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 23 তারিখেও কিন্তু মোটামুটি একই পজিশান। তো 23 তারিখ অবধি আপডেটটা দেখাবো। আজকের পরিস্থিতিটা আর একটু বেটারভাবে বুঝে নিই বৃষ্টির পরিমাণে গিয়ে। আজকে যে বৃষ্টি রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই কোথায় কোথায় হতে পারে। মূলত দেখা যাচ্ছে যে বাঁকুড়া, তারপরে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, গুসকরা, কাটোয়া, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, আর বীরভূমেও কিন্তু বৃষ্টি রয়েছে। খড়গ্রাম, বারোয়ান, গোকর্ণা, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, নলহাটি, এই অঞ্চলগুলোতে। মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি আছে। উত্তরবঙ্গে সেরকম একটা না থাকলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি আছে। আর বাংলাদেশে তো বললামই, উত্তরের রংপুর থেকে শুরু করে জেলাগুলি কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে হালকা পাতলা। আসামেও অবশ্য বৃষ্টি আছে, আসাম জুড়েই বৃষ্টি থাকবে আজকে। এবার আসি এই যে কালকের দিনটা 22 এবং 23 তারিখে বৃষ্টির পরিমাণ কীরকম। কালকে এবং 23 তারিখ অবধি যে বৃষ্টি কলকাতায় সহ চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হাওড়া, উলুবেড়িয়া, এদিকে হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, চাকদা, এই সমস্ত জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি থাকবে। তবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদাতে, এবং বাংলাদেশেও রংপুর, দিনাজপুর ছাড়া কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লার দিকে বৃষ্টি থাকবে। আর খুলনা, বরিশালে হালকা পাতলা। চট্টগ্রাম, মহেশখালীর দিকটা পরিষ্কারই বলা যেতে পারে, খুব ছিটেফোঁটা বৃষ্টি। ত্রিপুরায় বৃষ্টি থাকবে, শিলচরে খানিকটা, আর আসাম জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পারবো। 23 থেকে যদি 25 দেখি তাহলে 23 থেকে 25-এ কিন্তু মোটামুটি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা থাকবে। তবে খুব যে অতি ভারী বৃষ্টি সেরকম কোথাও নেই। 25 থেকে 27 বৃষ্টি আছে, অতি ভারী নয়। 27-এর পর থেকে বদলাবে পরিস্থিতি, এবং 27 থেকে 29 দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ জুড়ে এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকেও
বেশ ভারী বৃষ্টি এবং 29 থেকে 31ও ভারী বৃষ্টি থাকবে। 31 থেকে একটু বৃষ্টি কমবে, 2 থেকে 4ও কিন্তু বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। এই গেল সম্পূর্ণ বৃষ্টি নিয়ে আলোচনা। এবার আসবো তাপমাত্রা। আজকের তাপমাত্রাটা দেখে নেব। আজকের তাপমাত্রা আজকে কিন্তু একটু গরম রয়েছে। আজকে কলকাতায় 37 এবং 35 থেকে 37-এর মধ্যে দক্ষিণবঙ্গ, যদিও মুর্শিদাবাদের দিকটাতে 30-31, মালদায় 31, দক্ষিণ ও উত্তর দিনাজপুরও মোটামুটি 30-31-এর দিকেই রয়েছে। আর উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 22, বাকি 28-29-এর মধ্যে উত্তরবঙ্গ। বাংলাদেশেরও উত্তরে 30-31 বা বাংলাদেশ মোটামুটি 30-31-এর মধ্যেই রয়েছে, শুধু খুলনা বরিশালের দিকে একটু বেশি 33 থেকে 35। চট্টগ্রাম মহেশখালীর দিকটাও কিন্তু লংগদু রাঙামাটি ওই 29-30-এর মধ্যে। ত্রিপুরাতে রয়েছে 29 থেকে 32, শিলচর 29 এবং আসাম জুড়ে 26-27। আগামীকালকেও তাপমাত্রাটা একটু দেখে নেব। আগামীকালকে তাপমাত্রা আজকের মতোই থাকবে, আজকের থেকে একটু কম থাকবে, 34-35-এর মতো সব জায়গাতেই। 23 তারিখেও কিন্তু একটু কমছে, 30-এ চলে আসবে কলকাতা দুপুরের দিকে। তার মানে প্রপার তাপমাত্রা খুব কম আমরা পাবো, সেটা হচ্ছে গিয়ে 27 তারিখ থেকে কিন্তু ওই 27-28 এরকম তাপমাত্রা দেখা যাবে। 29 তারিখে তো বৃষ্টির জন্য এক ধাক্কায় 24 থেকে 26 নেমে আসবে। তার মানে পরিবর্তন আসছে, এটুকু বুঝতে পারছি। গরমটা বেশ খানিকটা কম থাকবে, আপাতত দাবদাহ নেই, এটা একটা শান্তির ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থার আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।